হবে কেমন হবে সেটি নিয়ে আলাপ আলোচনা হতে পারে, কিন্তু আমার রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার, যেটি বিগত 15 বছর ধরে ক্ষুণ্ণ করা হয়েছিল, যেটি বাধাগ্রস্ত করা হয়েছিল এবং যার বিপরীতে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের শত শত নেতাকর্মী গুম খুন এবং শহীদ হয়েছে, সেই অধিকার পুনরায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আমরা মূলত বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং আজকে সারাদিনের বিভিন্ন মিডিয়া কভারেজ দেখে ফাইনালি আমরা গ্রেপ্তার দেখাচ্ছি। এনসিপি নেতা বহুভাবে আলোচিত এবং সমালোচিত সার্জিস আলম, তার বিরুদ্ধে মামলা হলো এবং সেই মামলাটা করলো বিএনপি। বিএনপি নেতাকর্মীরা সবাই আলহামদুলিল্লাহ বলছেন, আর সাথে আওয়ামী লীগের তারাও আলহামদুলিল্লাহ বলছেন। কেন হঠাৎ করে সার্জিস আলমের বিরুদ্ধে যে মামলা হলো সেই মামলায় সবাই গণহারে আলহামদুলিল্লাহ বলছেন? এখন একটা মাত্র মানহানির মামলা শুরু হয়েছে 10 কোটি টাকার। কিছুদিন পরে দেখবেন এসব সার্জিস আলম, মলম হাসনাত, ডারবিন আসিফ, পাটলা নাহিদের নামে আরো অসংখ্য মামলা বাংলাদেশে মানুষ দিতে থাকবে। শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জনাব জেডাই খান পান্না আবেদন করছেন যে তিনি শেখ হাসিনার পক্ষে হয়ে আইনি লড়াই লড়বেন। যদি আগামীকাল শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করেন, বাংলাদেশের মাটিতে তিনি পা রাখলে সেখানকার রাজনীতিতে ভূমিকম্প হবে, বড়সড় ভূমিকম্প। বাংলাদেশ নিয়ে ভারত, চীন ও রাশিয়ার মধ্যে আলোচনা চলছে খুব গুরুত্বের সঙ্গে। আমেরিকার কাঠপুতুল ইউনুসকে সরিয়ে হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার পথ ও প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। আরেকটা খবর দেখলাম দর্শক, শেখ হাসিনার আইনজীবী হতে চাইলেন জেডাই খান পান্না, খারিজ করলেন ট্রাইব্যুনাল। তিনি হইতে পারলে ভালো হতো, এটা বেশ গ্রহণযোগ্যতা পাইতো এবং মনে করা হয়তো যে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থানাবের টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আজকের এই ভিডিও মূলত। সুপ্রিয় দর্শক, বিএনপি, জামাত, এনসিপি নির্বাচনকে কেন্দ্র করে যে বর্তমান রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে তার আলোকে আজকের ভিডিও। সুপ্রিয় দর্শক, এক মুহূর্ত নাটনে সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। আসুন আমরা কথা না বাড়িয়ে আলোচিত এবং সমালোচিত সার্জিস আলম, তার বিরুদ্ধে মামলা হলো এবং সেই মামলাটা করলো বিএনপি। বিএনপি যখন এনসিপির বিরুদ্ধে এই ধরনের কার্যক্রমে গেল তখন পরিস্থিতি কি ইঙ্গিত দেয়, এবং সেই ঘটনাটা ঘটেছে গাজীপুরে সম্প্রতি একজন সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, কুপিয়ে জবাই করে, এবং আরেকজন সাংবাদিককে ইট দিয়ে থেতলে তাকে প্রায় আইসিইউতে পাঠানো হয়েছে। একই দিনে পরপর এই দুটো ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছিল এবং সেটা নিয়েই সরাসরি বিএনপিকে দায়ী করা সার্জিস আলমের বিরুদ্ধে এবার বিএনপির পক্ষ থেকে, বিএনপি নেতাদের পক্ষ থেকে মামলা করা হলো। সার্জিস আলম ফেসবুক পোস্টে সেই সাংবাদিক নির্যাতন এবং হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির চাঁদাবাজি জড়িত এই মন্তব্য করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। কি হলো গাজীপুরে, একটু সংবাদ মাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানেই বলা হচ্ছে গাজীপুরে সার্জিসের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা। সংবাদের শিরোনাম পুরোটাতে বলা হচ্ছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্টে মামলা হয়েছে। আজকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মানহানির এই মামলা করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। শুনানি শেষে মামলাটি সিআইডির কাছে তদন্তেও পাঠানো হয়েছে। মামলাটা আদালত গ্রহণ করেছেন। শুনানির পরে মামলা গ্রহণ করে সিআইডির কাছে তদন্তের জন্য পাঠানো, এটা একটা বড় স্টেপ। তার মানে এই মামলা যদি উইথড্র না হয়, এই মামলা যদি সঠিক গতিতে এগোয়, তাহলে সার্জিস আলম শাস্তির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাদী তানভীর সিরাজ বলেছেন, অপরাধী চক্রের ভিডিও করায় সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় সার্জিস আলম না জেনেই বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে, তাই দলের নির্দেশনা অনুযায়ী মামলা করা হয়েছে। তিনি একেবারে স্পষ্ট বলেছেন যে এটা দলের নির্দেশনা অনুযায়ী মামলা করা হয়েছে। তার মানে কি বিএনপি হার্ডলাইনে চলে গেল? বিএনপি যদি হার্ডলাইনে যায়, এতদিন গত 1 বছর এবং খুবই সাম্প্রতিক সময়ে বিএনপির রাজনীতি অনেকটা সহনশীল রাজনীতি, কখনো কখনো সরকারের উপরে নতজানু রাজনীতি, নানাভাবে অনেকে সমালোচনা করার চেষ্টা করেছেন, কিন্তু ওই নতজানু রাজনীতি কিংবা সহনশীল রাজনীতি কিন্তু এক ধরনের রেজাল্ট বের করে এনেছিল, যেটা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা সরকার দিয়েছে। বিএনপির এটা একটা বড় অর্জন গত 1 বছরে, সেইভাবেই বিশ্লেষকরা এই মুহূর্তে দেখছেন। কিন্তু এনসিপির সঙ্গে বিএনপির সম্পর্কটা একেবারেই সাপে নেউলে হয়ে গেছে। এখন এই মামলার মাধ্যমে পরিস্থিতি কোন দিকে যায় সেটাই দেখার বিষয়।
আমরা গতকালকেই যেটা দেখেছি, যেটা নিয়ে আজকে একটা ভিডিও আমরা সকালে করেছি, সেটা হচ্ছে যে বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে মবের হুমকি দিয়েছেন সার্জিস আলম। ফজলুর রহমান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার জন্য এনসিপি নেতাদের বেশ কড়া এবং নগ্ন কিছু শব্দ ব্যবহার করে সমালোচনা করেছেন একটা টেলিভিশন টক শোতে। তার পরিপ্রেক্ষিতে সার্জিস আলম একেবারে সরাসরি মবের হুমকি দিয়েছেন। যদি বিএনপি বলেছেন, বিএনপির ঊর্ধ্বতন নেতারা যদি এই ব্যাপারে মানে এদেরকে না থামায় তাহলে পরিণতির জন্য মানে কাউকে দায়ী করতে পারবে না, এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন। তার মানে হচ্ছে সরাসরি তিনি মবের হুমকি দিয়েছেন। এই ঘটনা গতকালকে এরকম একটা হুমকির পরেই আজকে সার্জিসের বিরুদ্ধে গাজীপুরে মামলার ঘটনা দেখলাম। তাহলে কি রাজনীতি সত্যি অস্থির হতে চলেছে? রাজনীতির মাঠ উত্তপ্ত হবে এবং এই উত্তপ্ত রাজনীতির মাঠে কে শেষ পর্যন্ত টিকবে আর কে শেষ পর্যন্ত টিকবে না, সেটাই এখন দেখার বিষয়। শেখ হাসিনার দেশে ফেরার কথা আমি বলছি না, এ কথা বলেছেন নেত্রী স্বয়ং। হাসিনা জানিয়েছেন তিনি শীঘ্রই দেশে ফিরবেন এবং নিজে থেকে আদালতের মুখোমুখি হবেন। তার স্পষ্ট কথা, দেশে ফিরে মামলার মোকাবিলা করব, দেখব কত ধানে কত চাল। যদি আগামীকাল শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করেন, তার প্রত্যাবর্তনে আওয়ামী লীগের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসতে পারে এবং দলের পুনর্গঠন হতে পারে। শেখ হাসিনার প্রত্যাবর্তনকে অবশ্যই ইতিবাচকভাবে গ্রহণ করবে, কারণ শেখ হাসিনার শাসনকালে বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছিল। বিশ্বের অন্যান্য দেশ এবং সংস্থা তারা হয়তো শান্তি, গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের পুরনো অবস্থান অনুযায়ী সমালোচনা করবে শেখ হাসিনার, কিন্তু তাদের প্রিয় পাত্র ইউনূসের আমলে যেভাবে গণতন্ত্র, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বাংলাদেশে, সেটা হাসিনার আমলের তুলনায় অনেক অনেক বেশি। জাতিসংঘের রিপোর্টেও পর্যন্ত ইউনূসের আমলের এই ব্যাপারে তার যে রেকর্ড, সেই মানে খারাপ যে রেকর্ড, সেই রেকর্ডের উল্লেখ কিন্তু এসেছে। এইবার দেখা যাক হাসিনা ফিরলে তার বিচার হবে, তিনি শাস্তি পেতে পারেন। এই শাস্তি বিচার কেমন এবং শাস্তি কেমন হতে পারে সেটা নিয়ে দু কথা বলি। শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইসিটিতে বিচারাধীন রয়েছেন। সম্প্রতি আদালতকে অবজ্ঞা করার মামলায় তাকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালে তাকে মানবতা বিরোধী অপরাধ, বিশেষ করে 2024 সালের সরকার বিরোধী গণতান্ত্রিক প্রতিবাদের নির্মম দমনের জন্য দায়ী করা হয়েছে। এসব অভিযোগের অনেকটাই যে ভুয়ো, সেসবগুলো আজ প্রমাণিত হচ্ছে। যেসব হত্যাকাণ্ড হয়েছে আন্দোলন চলাকালীন, তার বেশ কিছু যে হাসিনার বিরোধীরাই করেছে, তাদের ষড়যন্ত্রের কারণে যে হয়েছে, এসব তথ্য সামনে উঠে এসেছে। আর এখানেই প্রশ্ন ওঠে, বাংলাদেশে বিচার ব্যবস্থার নামে যে প্রহসন চলছে, সেখানে সত্যিকারের তথ্য প্রমাণ ভিত্তিক ন্যায় বিচার কি আদৌ আশা করা যায়? অবশ্যই যায় না, আশা করা যায় না। আর এখানেই সন্দেহ জাগে, তাহলে হাতে পেলে যদি বিচারের নামে চরম অবিচার করে বিচারহীনতার মাধ্যমে হাসিনাকে জুলফিকার আলী ভুট্টোর মতো ফাঁসি কাটে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা হয়, হাসিনার বিরুদ্ধে হত্যার অভিযোগ বলে যা আছে বলা হচ্ছে, সেটা প্রশাসনিক প্রধান হিসেবে তার নির্দেশের জন্য, এই নির্দেশের জন্য পরবর্তীকালে এই যে মোহাম্মদ ইউনূস, তাকেও তাহলে সেই একই ধারায় বিচারের সম্মুখীন হতে হবে। সুতরাং এই যে প্রাণদণ্ডের আশঙ্কা, ফাঁসির আশঙ্কা, এটা একমাত্র গায়ের জ্বালা মেটাতে জামাত তারা যা ভাবছে সেই ভাবনার প্রতিফলন। আসলে শেখ হাসিনা দেশে ফিরলে তাকে জেলে থাকতে হবে নিশ্চয়ই, কিন্তু তার মৃত্যুদণ্ডের কোনো কিংবা জেলের মধ্যে মেরে ফেলার কোনো সম্ভাবনা নেই, কারণ সেখানকার যে সেনা, সেই সেনা অনেকটাই কিন্তু হাসিনার পক্ষেও রয়েছে কিছুটা হলেও। শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জনাব জেডা খান পান্না আবেদন করছেন যে তিনি শেখ হাসিনার পক্ষে হয়ে আইনি লড়াই লড়বেন, কিন্তু আদালত সেটা না করে দিয়েছেন। আদালত না করছেন, তার আবেদন মঞ্জুর করেন নাই বা তার আবেদন আমলে নেন নাই, এটা বড় কথা না। আমি যেটা বলতে চাচ্ছি যে তিনি যে সাহসিকতা 5 আগস্টের পর থেকে দেখে আসতেছেন, সেটা সত্যিকার অর্থে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় অতুলনীয়। সে বিষয়ে আমি আলোচনা করবো, তার আগে আমি বিষয়টা আপনাদের